নমস্কার। এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বহু বিজ্ঞানী। বৌভাতের ভোজ শেষ হইয়া বাড়ির লোকের খাওয়া দাওয়া চুকিতে রাত্রি 11:30 বাজিয়া গেল। আজই আবার ফুলশয্যা। ফাল্গুন মাস, অর্ধ বিস্মৃত সুদূর জনশ্রুতির মতো বাতাসে এখনো শীতের আমেজ লাগিয়া আছে। তেতলার দক্ষিণ দিকের কোণের ঘরটায় নিখিলের শয়নকক্ষ। সেই ঘরেই আজ ফুলশয্যা হইবে। ঘরটি আগাগোড়া ফুল দিয়া সাজানো হইয়াছে। বিছানায় রাশি রাশি সাদা ফুল, মশারির চারিধারে ফুলের মালার ঝালর। খাটের চারিটি ডান্ডায় গোলাপ ফুলের মালার লতার মতো জড়াইয়া উঠিয়াছে। ঘরে দুটি ইলেকট্রিক বাতি আছে, একটা সাদা, অন্যটাতে লাল বাল্ব। দুটিতেই ফুলের দুল দুলিতেছে। সাদা আলোটা জ্বালিয়া নিখিল দক্ষিণের খোলা জানালার পাশে আরাম কেদারায় বসিয়াছিল। চোখের সম্মুখে একটা খবরের কাগজ ধরা ছিল। বাইর হইতে কেউ আসিয়া হঠাৎ দেখিলে মনে করিত সে বুঝি পড়ায় একেবারে ডুবিয়া গিয়াছে। কিন্তু যিনি রসিক, 24 বছর বয়সে একথা ফাল্গুনের রাত্রে যিনি নববধূর চরণধ্বনির আশায় উৎকণ্ঠ হইয়া প্রতীক্ষা করিয়াছেন, তিনি নিখিলের মনের অবস্থা বুঝিবেন। চক্ষুই কাগজে নিবদ্ধ ছিল, কিন্তু মন, হায়, 24 বছরের মন! বধূটি নিখিলের সম্পূর্ণ অপরিচিত নয়। চোখে চোখে হাসিতে হাসিতে একটু আলাপ বহু পূর্বে হইয়া গিয়াছিল। 3 বছর আগে নিখিলের ছোট বোনের বিবাহের রাত্রে সে প্রথম ললিতাকে দেখিয়াছিল। সেই অবধি যে জিনিস 3 বছর ধরিয়া অহরহ কামনা করা যায়, পরিপূর্ণ প্রাপ্তির শুভ লগ্ন যতই নিকটবর্তী হইয়া থাকে, মুহূর্তগুলি ততই যেন অসহ্য দীর্ঘ বলিয়া মনে হয়। নিখিল কাগজ হইতে মুখ তুলিয়া জানালার বাহিরে তাকাইল। দক্ষিণা বাতাস ক্রমেই যেন উন্মাদ হইয়া উঠিতেছে, আর যেন শান্ত হইয়া থাকিতে পারিতেছে না। একটা পাপিয়ার কণ্ঠ পর্দায় পর্দায় ঊর্ধ্বে উঠিয়া রঙিন আতশবাজির মতো ভাঙিয়া ঝরিয়া পড়িল। পিউ কাহা, পিউ কাহা, পিউ কাহা। 12টা বাজিল। দ্বারের বাহিরে ফিসফিস গোলায় আওয়াজ ও চুরি চাবির মৃদু শব্দ কানে যাইতে নিখিল সচকিতভাবে চোখ তুলিয়া আবার সংবাদপত্রে নিবদ্ধ করিল। বড় বৌদিদি বধূর হাত ধরিয়া ঘরে প্রবেশ করিলেন। বলিলেন, এ নাও ভাই, তোমার জিনিস। নিখিল কাগজ রাখিয়া উঠিয়া দাঁড়াইল। বড় বৌদিদি বয়সে তাহার জ্যেষ্ঠা। চিরদিনই নিখিল তাহাকে শ্রদ্ধা সম্ভ্রম করিয়া চলে। সে নীরবে দাঁড়াইয়া রহিল। বড় বৌদিদি হাসিয়া বধূর হাতটি নিখিলের হাতে ধরাইয়া দিয়া বলিলেন, নাও, এবার আমি চললুম। একটু সাবধানে কথাবার্তা কইও কিন্তু, সবাই আড়ি পাতবার জন্যে ওত পেতে আছে। বলিয়া দরজা ভেজাইয়া দিয়া প্রস্থান করিলেন। বাহিরে অনেকগুলি চাপা গলায় ফিসফিস ও তর্জন শোনা গেল। কেন তুমি বলে দিলে? বৌদিদি বললেন, নে, আর ওদের জ্বালাতন করিসনি। অনেক রাত হয়ে গেছে। এখন যে যার নিজের ঘরে গিয়ে ফুলশয্যা করগে যা। নিখিলের একটু দুর্ভাবনা হইল। বাড়িতে গুটি চারেক নবীনা বৌদিদি আছেন, তারা রেয়াত করবেন না। কনিষ্ঠা ভগিনী, না, তারাও আজ কোনো বাধা মানবে না। তাছাড়া একটি 45 বছরের ভগ্নিপতি আছেন, তিনি তো আগে থেকে শাসাইয়া রাখিয়াছেন। কিন্তু বধূর হাতটি নিখিলের মুঠির মধ্যে। ললিতা কম্প্রপক্ষে সন্নদ নয়নে দাঁড়াইয়া আছে। মাথার অনভ্যস্ত ঘোমটা খসিয়া পড়িতেছে। কপালে ঠোঁটের উপর বিন্দু বিন্দু ঘাম। তাহার টানা টানা চোখে কে সরু করিয়া কাজল পরাইয়া দিয়াছে। অপূর্ব হর্ষাবেশে নিখিলের বুকের ভিতরটা দুলিয়া উঠিল। এই নারীটি তাহার। সে ললিতার হাতে টান দিয়া অস্ফুট স্বরে বলিল, ললিতা,
ললিতার চোখ দুটি একবার স্বামীর মুখের পানে উঠাইয়া আবার নামিয়া পড়িল, ঠোঁট দুটি একটু নড়িল। আলো নিবিয়ে দাও। বধূর হাত ছাড়িয়া নিখিল উজ্জ্বল আলোটা নিবাইয়া লাল আলোটা জ্বালিয়া দিল। ঘরটি স্বপ্নময় হইয়া উঠিল। জানালা পথে দক্ষিণা বাতাস তখন আরো অশান্ত হইয়া উঠিল। বধূর কাছে ফিরে আসিতেই বধূ একটু হাসিয়া খাটের নিচে আঙুল দেখাইয়াছিল। নিখিল প্রথমটা বুঝিতে পারিল না, তারপর পা টিপিয়া টিপিয়া গিয়া খাটের নিচে উঁকি মারিল। খাটের নিচে বধূর দুটা বড় বড় তোরঙ্গ ছিল, তাহাদের মাঝখানে একটি বড় পুঁটলির মতো বড় বস্তু দেখিতে পাইল। টিপ করিয়া নিখিল পুঁটলির গোলাকার স্থানটিতে প্রচণ্ড একটা চপেটাঘাত করিল। সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়া ভগ্নিপতি বাহির হইয়া আসিলেন। উহ, শালা বোম্বাই চোর জমিয়েছে রে, বলিতে বলিতে দ্রুত বেগে দরজা খুলিয়া পলায়ন করিলেন। ললিতা হাসি চাপিতে না পারিয়া মুখে আঁচল দিল। জামাইবাবুকে ঘরের বাইরে খেদাইয়া দিয়া দ্বারে খিল দিয়া নিখিল ঘরটা ভালো করিয়া তদারক করিল। ওয়ার্ডরোবের দরজা হঠাৎ খুলিয়া দেখিল ভেতরে কেহ আছে কিনা। আর কাহাকেও না পাইয়া সে নিশ্চিন্ত হইয়া বলিল, আর কেউ নেই। ললিতার হাত ধরিয়া সে শয্যার পাশে লইয়া গিয়া বসাইল। ললিতার পা চলে না। ওই পুষ্পার্তীর্ণ শয্যাটি চিরজন্মের মতো তাহার, আর এই লোকটি জীবনে মরণে সেও তাহার। তবু পা চলে না, পায়ে পায়ে জড়াইয়া যায়। হায় 16 বছরের যৌবন, হায় প্রথম প্রণয় দিদি। বধূর পাশে বসিয়া নিখিল চুপি চুপি জিজ্ঞাসা করিল, শুভদৃষ্টির সময় অমন মুখ টিপে টিপে হেসেছিলে কেন বলো তো? বাহিরের অশান্ত দক্ষিণা বাতাসটা আর শাসন মানিল না। হু হু করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। মশারি উড়াইয়া, আলনার কাপড় চোপড় ছত্রাকার করিয়া, বধূর বসানাঞ্চল এলোমেলো করিয়া, খবরের কাগজের কয়েকটা পাতা সঙ্গে লইয়া আকস্মিক দুরন্ত বিপ্লবের মতো উত্তরের জানালা দিয়া বাহির হইয়া গেল। বসন্তের মাতাল বাতাস, নাহি লজ্জা নাহি ত্রাস, আকাশের ছোড়ায় অট্টহাস। পাগল বাতাসটা চলিয়া গেল। গোলাপি ছায়াময় ঘরটি আবার নিস্তব্ধ হইল। আলোটা দোল্লার মতো দুলিতে রহিল। হাওয়ায় বিঘ্নকারী উৎপাতে নিখিল মনে মনে একটু বিরক্ত হইল। বধূকে জিজ্ঞাসা করিল, দক্ষিণের জানালাটা বন্ধ করে দেব নাকি? ললিতা মাথা নাড়িল। না, থাক। নিখিল তখন ললিতার পাশে আরো একটু সরিয়া বসিয়া তাকে কাছে টানিয়া আনিয়া মৃদুস্বরে বলিল, ললিতা। ললিতা তাহার বুকের উপর হাত রাখিয়া একটু ঠেলিয়া দেয়া বলিল, ছাড়ো। নিখিল ডান হাতে তাহার চিবুক তুলিয়া ধরিয়া বলিল, না, ছাড়ব না। এই সময় খুব নিকট হইতে ভারী গলায় কে বলিয়া উঠিল, খবরদার। চমকিয়া নিখিল ললিতাকে ছাড়িয়া দিল। ললিতাও জড়সড় হইয়া সরিয়া বসিল। নিখিল আবার ঘরের চারিদিক ঘুরিয়া দেখিল। খাটের তলাটা ভালো করিয়া পরীক্ষা করিল, কিন্তু কেহ কোথাও নাই। তবে কে কথা কহিল? গলাটা ইচ্ছা করিয়া বিকৃত করিয়াছে। এই জামাইবাবু না হইয়া যায় না। কিংবা হয়তো সেজ বৌদিদি, তিনি পরের গলা চমৎকার নকল করিতে পারেন। কিন্তু যিনি হন, কোথায় তিনি? দুই জানালা দিয়া উঁকি মারিয়া দেখিল, কিন্তু সেখানে কাহাকেও চোখে পড়িল না। দরজায় কান পাতিয়া শুনিল, কাহারও সারা শব্দ নাই। ব্যর্থ হইয়া সে ফিরিয়া আসিয়া ললিতার পাশে বসিল। ঢং করিয়া 12:30 বাজিল। নিখিল বলিল, বোধ হয় শোনবার ভুল, কিন্তু ঠিক মনে হলো যে কে যেন বললে, খবরদার। তুমি শুনেছিলে?
ললিতা বুকে ঘাড় গুজিয়া চুপ করিয়া রহিল। সেও খবরদার শুনিয়াছিল। লজ্জায় লাল হইয়া ভাবিতে লাগিল, নিশ্চয় কেহ দেখিয়া ফেলিয়াছে। নিখিল আবার তাহাকে কাছে টানিয়া আনিল, বলিল, ও কিছু নয়। ললিতা তাহার হাত ছাড়াইয়া সরিয়া বসিয়া চাপা উৎকণ্ঠার স্বরে বলিল, না না, এক্ষুনি কে দেখতে পাবে। নিখিল উঠিয়া গিয়া উত্তরে জানালাটা বন্ধ করিয়া দিল। সেদিকে ছাদ, সুতরাং আড়ি পাতিবার সুবিধা বেশি। দক্ষিণ দিক ফাঁকা, সেদিক হইতে কোনো ভয় নাই। তাই সে জানালাটা খোলাই রাখিল। এবার আর কোনো ভয় নেই বলিয়া অনেকটা নিশ্চিন্ত হইয়া নিখিল ললিতার পাশে আসিয়া বসিল। তাহার একটি হাত তুলিয়া লইয়া আঙুলের ডোগায় একটু চুম্বন করিল। ললিতা হাত কাড়িয়া লইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। নিখিল হাত ধরিয়া তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিল, দুষ্টুমি করো না, লক্ষ্মী মেয়েটির মতো একটি, বলিয়া মুখের কাছে মুখ লইয়া গেল। ললিতা তপ্ত নিঃশ্বাস তাহার অধরে লাগিল। ঠিক এই সময় তেমনি ভারী গলায়, এই, ও কি হচ্ছে? তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া নিখিল চারিদিকে চাহিল। শব্দটা কোন দিক হইতে আসিতেছে তাহা উৎকণ্ঠ হইয়া ধরিবার চেষ্টা করিল, কিন্তু আর কোনো শব্দ শোনা গেল না। নিখিলের মনে হইল শব্দটা যেন ঘরের ভিতর হইতেই আসিতেছে, অথচ ঘরের ভিতরে কেহ নাই। সে বেশ ভালো করিয়া দেখিয়াছে। নিখিলের বড় রাগ হইল, বারবার বাধা। কথা যেই বলুক, সে নিশ্চয় তাদের কার্যকলাপ দেখিতে পাইতেছে, নচেৎ ঠিক ওই সময়ই একটি মলাক্কা বেতের লাঠি হাতে শক্ত করিয়া ধরিয়া নিখিল সন্তর্পণে দ্বার খুলিল। ইচ্ছাটা সম্মুখে যাহাকে দেখিবে তাহাকে এক ঘা বসাইয়া দিবে। কিন্তু সেখানে কেহই নাই। তবু নিখিল বাহির হইল। কে বৈজাতি করিতেছে তাহাকে ধরিতে হইবে। রসিক লোকটিকে আজ ভালো করিয়া জব্দ করা চাই। 15 মিনিট বাড়ির চারিদিকে ঘুরিয়া নিখিল হতাশ হইয়া ফিরিয়া আসিল। বাড়ি নিশুতি, ঘরে ঘরে দ্বার বন্ধ। চাকর দাসেরা পর্যন্ত সমস্ত দিনের ক্লান্তির পর যে যেখানে পাইয়াছে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। বৌদিদি প্রভৃতিরা বোধ করি প্রথমে খানিকক্ষণ নিখিলের ঘরের আনাচে কানাচে ঘুরিয়া শেষে প্রবলতার আকর্ষণে স্ব স্ব শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন। লাঠিটা ঘরের কোণে রাখিয়া দিয়া নিখিল বলিল, না, কাউকে দেখতে পেলুম না, সবাই ঘুমিয়েছে। সে আশ্চর্য উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল, কি এ ভৌতিক ব্যাপার, ভেন্ট্রিলোকুইজম। ঘড়িতে একটা বাজিল। তখন নিখিল আবার ললিতার হাতটি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া বসিল। তারপর কি ভাবিয়া উঠিয়া গিয়া দক্ষিণের জানালাটা বন্ধ করিয়া দিয়া আসিল। ললিতা মৃদু কণ্ঠে বলিল, শুয়ে পড়লে হতো না? নিখিল কিন্তু এক্ষুনি ঘুমাইতে রাজি নয়। বধূর সহিত নব পরিচয়ের রাত্রে, যখন সবেমাত্র পরিচয়ের সূত্রপাত হইয়াছে, তখন ঘুম? নিখিল ললিতার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, এক্ষুনি ঘুমোবে? আচ্ছা, আগে একটা চুমু দাও, তারপর বিছানায় শুয়ে গল্প করব। আলো নিভিয়ে দাও। না, আলো থাক। ললিতা, বলিয়া ঠোঁটের কাছে ঠোঁট লইয়া গেল। পুনরায় সেই গম্ভীর স্বর, দাঁড়াও তো, মজা দেখাচ্ছি। এবার নিখিলের মনটা সতর্ক ছিল। সে কিছুক্ষণ স্থির হইয়া রইল, তারপর উঠিয়া গিয়া সুইচ টিপিল। বড় আলোর আকস্মিক তীব্র দীপ্তিতে ঘর ভরিয়া যাইতে কার্নিসের উপর হইতে শব্দ হইল, রাধে রাধে, রাধে রাধে। কার্নিসের দিকে তাকাইয়া নিখিল হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিল। ললিতাও সেদিকে একবার তাকাইয়া বিছানায় উপুড় হইয়া পড়িয়া হাসিতে লাগিল।
একটা পাহাড়ি ময়না কার্নিশের উপর বসিয়া আছে এবং গম্ভীরভাবে ঘাড় বাঁকাইয়া তাহাদের নিরীক্ষণ করিতেছে। নিখিল হাসিতে হাসিতে গিয়া ললিতাকে বিছানা হইতে ধরিয়া তুলিল। ঘরের মাঝখানে দাঁড়াইয়া বধূকে শক্ত করিয়া বুকে জড়াইয়া ধরিয়া পাখিটার দিকে কটাক্ষপাত করিয়া বলিল, হতভাগা পাখি, বোধ হয় ঝড়ের সময় কারুর খাঁচা থেকে পালিয়ে ঘরে ঢুকিয়েছে। দাঁড়া, ওকে শায়েস্তা করছি। এক ঘর আলো, তাহার মাঝখানে স্বামীর একই কাণ্ড। ললিতা তাহার বাহু পাশ হইতে মুক্ত হইবার চেষ্টা করিতে করিতে বলিল, ও কি করছো? ছেড়ে দাও, আলো নিভিয়ে দাও। নিখিল বলিল, না, ও বেটা পাখিকে আমি আজ দেখিয়ে দেব যে ওকে আমি গ্রাহ্য করি না। এ যে আমার নিজের স্ত্রী, তা বেটাকে বুঝিয়ে দিতে হবে। বলিয়া ললিতার ঠোঁটে, চোখে, কপালে 4-5টা চুম্বন করিল। ললিতাও বিবশ হইয়া স্বামীর বুকের উপর চক্ষু মুদিয়া পড়িয়া রহিল। পাখিটা বলিল, খবরদার, ও কি হচ্ছে? দাঁড়াও তো। নিখিল ললিতার নরম গলার মধ্যে মুখ বুজিয়া অর্থরুদ্ধ স্বরে বলিল, ললিতা, এবার তুমি একটা। ললিতার অবশ অঙ্গে একটু সংজ্ঞা ফিরিয়া আসিল। সে বলিল, আলো নিভিয়ে দাও। দুটোই। নিখিল বলিল, কিন্তু পাখিটা যে দেখতে পাবে না। তা হোক। তখন যেখানে দাঁড়াইয়া ছিল সেখান হইতে হাত বাড়াইয়া নিখিল সুইচ টিপিয়া দিল। ঘর একেবারে অন্ধকার হইয়া গেল। ললিতা, কি? আলো নিভিয়ে দিয়েছি। মিনিট খানেক পরে একটি ভারী মিষ্টি ছোট্ট শব্দ হইল। পাখিটা তাহা শুনিতে পাইয়া গম্ভীর স্বরে বলিল, রাধে কৃষ্ণ। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বহু বিজ্ঞানী। এই গল্পটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন।